আসসালামু আলাইকুম। আমরা ষষ্ঠ ব্যাংকিং ডিপ্লোমা এআইবিবি পরীক্ষা প্রস্তুতির জন্য ট্রেড ফাইন্যান্স আর ফরেন এক্সচেঞ্জ এই সাবজেক্টের চ্যাপ্টার থ্রি থেকে দেখব ইন্টারন্যাশনাল ট্রেড পেমেন্ট মেথড বা ট্রেড সার্ভিস প্রোডাক্ট। এই অধ্যায়ে দেখব আমরা। এই অধ্যায়ে আমাদের যে প্রশ্নগুলি এসেছে মূলত আচ্ছা, তো এখানে আমাদের প্রথমে আছে ক্রয় বিক্রয় চুক্তি কি। তো ক্রয় বিক্রয় চুক্তি কি এটা তো আমরা জানি, কোনো দ্রব্য বা সেবা মানে ক্রয় এবং বিক্রয় করার মধ্যে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যে চুক্তি হয়ে থাকে সেটা হচ্ছে ক্রয় বিক্রয় চুক্তি। চুক্তির উপাদান কি, এত সহজ প্রশ্ন আমাদের দেবে না। বিশ্বব্যাপী কতগুলি ট্রেড পেমেন্ট পদ্ধতি উপলব্ধ রয়েছে, এগুলোর নাম লিখুন। আমাদের এই প্রশ্নগুলো একবার করে একটু দেখে যাব। স্টার চিহ্ন যেগুলো দেওয়া আছে সেগুলো। আচ্ছা, এখানে প্রথমে দেওয়া আছে স্টার দেওয়া আছে হচ্ছে 5 নাম্বার, বলা আছে ডকুমেন্টারি সংগ্রহের অধীনে ব্যাংকের ভূমিকা কি। আর 3 নাম্বার এটা একটু দেখে আসে, বিশ্বব্যাপী কতগুলি ট্রেড পেমেন্ট পদ্ধতি চালু আছে। 3 নাম্বার। এই যে বিশ্বব্যাপী কতগুলো ট্রেড পেমেন্ট পদ্ধতি উপলব্ধ, এগুলোর নাম কি। অগ্রিম নগদ, আমরা নগদের অগ্রিম দিয়ে কিন্তু আমরা ট্রেড পেমেন্ট করতে পারি। তারপরে আছে মানে এটাই এখন আমরা আমাদের ব্যাখ্যা করে লিখবো যে এই পদ্ধতিতে পণ্য পাঠানো বা বিক্রয় করার আগে ক্রেতা বিক্রেতাকে অর্থ প্রদান করে। এটি বিক্রেতাকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করে, কারণ ক্রেতা বিক্রেতাকে অগ্রিম অর্থ প্রদান করে। আচ্ছা, তারপরে আমাদের আছে ওপেন অ্যাকাউন্ট, খোলা অ্যাকাউন্ট। এই খোলা অ্যাকাউন্টের মাধ্যমে ওপেন অ্যাকাউন্ট হলো অগ্রিম নগদের বিপরীত। ওপেন অ্যাকাউন্ট পদ্ধতিতে ক্রেতা বিক্রেতাকে মধ্যে সম্পাদিত চুক্তি মোতাবেক দলিল দলিলপত্র বা পণ্য প্রাপ্তির পর ক্রেতা মূল্য পরিশোধ করে। তাহলে ওপেন অ্যাকাউন্ট হচ্ছে ক্রেতা পণ্য রিসিভ করার পর টাকাটা পরিশোধ করে, এরকম আছে। তারপরে আছে ডকুমেন্টারি কালেকশন। ডকুমেন্টারি কালেকশন এখানে আমাদের বলা আছে রপ্তানিকারক কর্তৃক প্রেরিত পণ্যের ডকুমেন্ট গ্রহণ সাপেক্ষে যখন আমদানিকারক আমদানিকৃত পণ্যের মূল্য পরিশোধ করে তখন তাকে ডকুমেন্টারি কালেকশন পদ্ধতি বলে। তাহলে রপ্তানিকারক কর্তৃক যে পণ্যের ডকুমেন্ট পাঠিয়ে দেয় সেই ডকুমেন্ট সংগ্রহ সাপেক্ষে আমদানিকারক যখন টাকা পরিশোধ করে তখন সেটা ডকুমেন্টারি কালেকশন। এটা কিন্তু আমাদের আসে, পরীক্ষা আসে, টিকা আসে। ডকুমেন্টারি কালেকশন কি। তো রপ্তানিকারক নিশ্চিত করতে পারেন যে ক্রেতা যতক্ষণ না সে অর্থ প্রদান করে এবং এটি অর্থ প্রদানের অঙ্গীকার না দেয় ততক্ষণ পর্যন্ত পণ্যের দখল নিতে পারবে না। তাহলে ওই ডকুমেন্টারি কালেকশনে আমাদের বলা থাকে এরকম যে ক্রেতা তখনই পণ্যের মালিকানা হবে যখন সে অর্থ পরিশোধ করবে। যতক্ষণ অর্থ পরিশোধ করেনি ততক্ষণ সে সেই সম্পদের বা সেই পণ্যের মালিক হতে পারবে না। এই পদ্ধতিতে অর্থ প্রদান বিনিময়ের আমদানিকারকের নথি গ্রহণ করে পণ্য দখলের অনুমতি পায়। আচ্ছা, এই পদ্ধতিতে আমাদের এখানে দুইটা কথা বলা আছে, এই যে ডকুমেন্ট এগেইনস্ট অ্যাকসেপ্টেন্স আর এটা হচ্ছে ডকুমেন্ট এগেইনস্ট পেমেন্ট বা ডিপি। এই বিষয়গুলো আমাদের একটু ভালো মতো জানতে হবে, কারণ এগুলো পরীক্ষা আসে আর কি। এই পদ্ধতিতে রপ্তানিকারক তার ব্যাংকে জাহাজী দলিল যেমন নথি, আর্থিক নথি যেমন বিল অফ এক্সচেঞ্জ, বাণিজ্যিক নথি যেমন পরিবহন নথি, বীমা নথি ইত্যাদি হস্তান্তর করে এবং নির্দেশাবলী সহ ক্রেতাকে ব্যাংকে নথিগুলো ফরওয়ার্ড করতে বলে। ক্রেতা অর্থ পরিশোধের পর নথি সংগ্রহ করা হয়। ক্রেতা যখন অর্থ পরিশোধ করে তারপর নথি সংগ্রহ করে, এটাকে ডকুমেন্ট এগেইনস্ট পেমেন্ট ডিপি বলা হয়। তাহলে অর্থ পরিশোধ করার পর যেটা ডকুমেন্ট গ্রহণ করে সেটার নাম হচ্ছে ডকুমেন্ট এগেইনস্ট পেমেন্ট। আবার ক্রেতার দেশের ব্যাংক রপ্তানিকারকের নির্দেশ অনুযায়ী মূল্য পরিশোধের সাপেক্ষে জাহাজীকরণ দলিল ক্রেতার নিকট হস্তান্তর করে, একে ডকুমেন্ট এগেইনস্ট অ্যাকসেপ্ট বলা হয়। অর্থাৎ ব্যাংক যখন কোনো ক্রেতাকে টাকা মূল্য পরিশোধের পর যখন ডকুমেন্ট হস্তান্তর করবে তখন সেটাকে বলে ডকুমেন্ট এগেইনস্ট অ্যাকসেপ্টেন্স। আচ্ছা, তাহলে এখানে
তারপরে আছে আমাদের ডকুমেন্ট ক্রেডিট এলসি, স্ট্যান্ড বাই এলসি, এই বিষয়গুলো দেখে না। এই পদ্ধতিগুলো আমাদের চালু আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন না, তবে এই কিছু কিছু ভাষাগুলো আমাদের বোঝা বা জানার জন্য এটা আমাদের পড়তে হবে। তারপর আছে ইন্টারন্যাশনাল ব্যাংক গ্যারান্টি, ব্যাংক পেমেন্ট বাধ্যবাধকতা, সাপ্লাই চেইন ব্যাংকিং, ফ্যাক্টরিং, ফরফিটিং, ব্যাংকার বায়ার্স অ্যান্ড সাপ্লায়ার্স ক্রেডিট। তো এতগুলো পদ্ধতি আমাদের এখানে আছে। তো এখান থেকে 4-5টা পদ্ধতি আমরা মনে রাখবো, এবং প্রশ্নটা অনেক ভালো এবং বিভিন্ন রকম টার্ম এখানে ইউজ করা আছে। তো এই 5 নম্বর প্রশ্নটা হচ্ছে আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট। ডকুমেন্টের সংগ্রহের অধীনে ব্যাংকের ভূমিকা কি? ব্যাংক যে ডকুমেন্ট সংগ্রহ করে, তাহলে এই সংগ্রহ করতে ব্যাংকের ভূমিকাটা কি? ডকুমেন্টের সংগ্রহের অধীনে ব্যাংকের ভূমিকা, মধ্যস্থতাকারীর ভূমিকা। ব্যাংক মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার হয়। রপ্তানিকারক এবং আমদানিকারকের এই দুজনকেই সেবা প্রদান করে, এবং এই সেবা প্রদানকালে সে মধ্যস্থকারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে বা ভূমিকা পালন করে। নথি হ্যান্ডেলিং, ব্যাংক বিভিন্ন নথি হ্যান্ডেলিং করে। যে বাইরের দেশ থেকে রপ্তানিকারক এবং আমদানিকারকের মধ্যে যে নথি হ্যান্ডেলিং হয়, এটা কিসের দ্বারা হয়? এটা ব্যাংকের দ্বারা হয়। ঝুঁকি প্রশমন, পেমেন্ট হ্যান্ডেলিং, যোগাযোগ চ্যানেল, আইনি সম্মতি, অর্থ প্রদানের নির্দেশাবলী। তো অর্থ প্রদানের নির্দেশাবলী আমাদের এখানে ওই যে এর আগে যেটা বললাম, ডকুমেন্ট এগেইনস্ট ডিপি আর ডকুমেন্ট এগেইনস্ট অ্যাকসেপ্টেন্স। আচ্ছা, তো এখানে ডকুমেন্টারি সংগ্রহের সংগ্রহের জন্য আমাদের যে ভূমিকা রয়েছে, এই ভূমিকাটা এভাবে আমরা লেখার চেষ্টা করব। আচ্ছা, এখানে আমি আগেই বলি, এই ডকুমেন্টারি কালেকশন বিভিন্ন রকমের ডকুমেন্ট আছে। ডকুমেন্টটা একটু হালকা পাতলা হলেও একটু মাথায় ঢুকে নেবেন, যাতে আপনি কিছু বানে হলেও লিখতে পারেন। এখানে প্রশ্ন বিভিন্ন রকম ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্নগুলো কিন্তু করে। আচ্ছা, তারপরে 3 স্টার আমাদের দেওয়া আছে। ডকুমেন্টের সংগ্রহে কয়টি পক্ষ আছে, এগুলোর নাম দিন। তাহলে ডকুমেন্টের সংগ্রহের কয়টি পক্ষ রয়েছে? ডকুমেন্টের সংগ্রহে কয়টি পক্ষ আছে? রপ্তানিকারক বা বিক্রেতা, আমদানিকারক, সরি, রপ্তানিকারক, বিক্রেতা, রপ্তানিকারক বা বিক্রেতার ব্যাংক। বিক্রেতা একজন ব্যক্তি, ওই ব্যক্তির ব্যাংক। এদিকে হচ্ছে আমদানিকারক আর আমদানিকারকের ব্যাংক। কয়টি পদ্ধতি, কয়টি আছে এখানে? 4টি। কয়টি আছে? 4টি আছে। মানে রপ্তানিকারক রপ্তানিকারকের ব্যাংক, আমদানিকারক আমদানিকারকের ব্যাংক। এটা আর অত কিছু বলার দরকার নেই। যে এখানে ডকুমেন্ট সংগ্রহে কি কি আছে? ওইদিকে রপ্তানিকারক রপ্তানিকারকের ব্যাংক, আমদানিকারক আমদানিকারক, এই 4টি পক্ষ এখানে রয়েছে। আচ্ছা, আন্তর্জাতিক এটা আছে। ফ্যাক্টরিং কি? এটি কিভাবে ফরফেটিং থেকে আলাদা? তারপরে আছে প্রত্যক্ষ ব্যাংক গ্যারান্টি এবং পরোক্ষ ব্যাংক গ্যারান্টি কি, এটির মধ্যে পার্থক্য আলোচনা করুন। এটা আমাদের একটু হালকা করে জানবো। আচ্ছা, ব্যাংক গ্যারান্টি। ব্যাংক গ্যারান্টি দ্বারাই বুঝতে পারতেছি, ব্যাংক যেটা গ্যারান্টি দিয়ে থাকে আমাদের ক্লায়েন্টকে, আমাদের কাস্টমারকে, যে এরকম একটা গ্যারান্টি দেই। ব্যাংক গ্যারান্টি কি জিনিস? যে আপনারা জানেন, এটা আমার চেয়ে ভালো জানেন, যে ব্যাংক যখন একজন কাস্টমারকে যখন গ্যারান্টি দিয়ে থাকে, যে ওই কাস্টমার কোনো কাজ করছে, ওই কাজের টাকা বা মূল্য পরিশোধ করতে যদি ব্যর্থ হয়ে থাকে ওই কাস্টমার, তখন সেটা ব্যাংক কি করবে? সে মূল্যটা পরিশোধ করবে, এইরকম একটা গ্যারান্টি দেয়। এটার নাম হচ্ছে ব্যাংক গ্যারান্টি। এই ব্যাংক গ্যারান্টি যেটা দেশের মধ্যে যেটা ব্যবহার হবে, সেটার নাম হচ্ছে কি? প্রত্যক্ষ ব্যাংক গ্যারান্টি। আর পরোক্ষ ব্যাংক গ্যারান্টি হচ্ছে যেটা দেশের বাইরে, যেটা আন্তর্জাতিকভাবে যে গ্যারান্টিটা হবে, ব্যাংক গ্যারান্টিটা দেবে, সেটার নাম হচ্ছে কি? পরোক্ষ ব্যাংক গ্যারান্টি। তাহলে প্রত্যক্ষ ব্যাংক গ্যারান্টি, এই দুটো একটু মনে রাখবেন খালি। প্রত্যক্ষ ব্যাংক গ্যারান্টি হচ্ছে দেশীয় লেনদেনে ব্যবসায়ী এবং ব্যবসায় মালিকদের মধ্যে জনপ্রিয়, দেশীয় লেনদেন এটি। আর পরোক্ষ ব্যাংক গ্যারান্টি হলো কি? স্থানীয় বাণিজ্যের পরিবর্তে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে প্রযোজ্য। এইটুকুই আগে মনে রাখবেন, যে পরোক্ষ ব্যাংক গ্যারান্টি কি। পরোক্ষ ব্যাংক গ্যারান্টি আমাদের আন্তর্জাতিক বাণিজ্যে ব্যবহার হয়, আর প্রত্যক্ষ ব্যাংক গ্যারান্টি যেটা, সেটা আমাদের দেশীয় বাণিজ্যে ব্যবহৃত হয়ে থাকে। তারপরে তাহলে ওই দুটোর মধ্যে পার্থক্য লিখতে বলছে, লিখবে। তারপর আছে ফ্যাক্টরিং কি? এটা কিভাবে ফরফেটিং থেকে আলাদা? দেখুন, এই ফ্যাক্টরিংটা একটু মনোযোগের সহিত দেখুন, এটা আমাদের আসে। ফ্যাক্টরিং অ্যান্ড ফরফেটিং, ফরফেটিং এবং ফ্যাক্টরিং। আচ্ছা, কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান তার বকেয়া বিল প্রাপ্য
কমিশনের তৃতীয় কোনো পক্ষের নিকট বিক্রি করে স্বল্প মেয়াদী অর্থ সংস্থান করাকে ফ্যাক্টরিং বলে। তাহলে ফ্যাক্টরিং কি? বকেয়া বিল, প্রাপ্য হিসাব কমিশনে তৃতীয় কোনো পক্ষের নিকট বিক্রি করে, অর্থাৎ আপনার কাছে একটা বিল রয়েছে, এই বিলটা ব্যাংকের কাছে বিক্রি করে দিলাম। ব্যাংক, এটা হচ্ছে 1 লক্ষ টাকার বিল, এই 1 লক্ষ টাকার বিল আপনি ব্যাংকের কাছে কি করলেন? জমা রাখলেন, বিনিময়ে ব্যাংকের কাছ থেকে কি করলেন? আপনি স্বল্প মেয়াদী 3 মাসে বা 1 মাসের জন্য ব্যাংকের কাছে টাকা নিলেন। এটার নাম হচ্ছে ফরফেটিং। অর্থাৎ আমরা এই বিলটা জমা দিয়ে, ব্যাংকের কাছে কোনো বিল জমা দিয়ে আমরা যে স্বল্পমেয়াদী যে টাকা আমরা গ্রহণ করি বা ঋণ নেই, সেটা হচ্ছে ফরফেটিং। সাধারণত আমদানিকারকের দেশের কোনো ব্যাংক আমদানিকারককে কর্তৃক মূল্য পরিশোধের নিশ্চয়তা দেয় এবং আমদানিকারক পরিশোধ না করলে নিজে ব্যাংকে গিয়ে নিশ্চয়তা প্রদান করে। আচ্ছা, যে কোনো দুটি প্রতিষ্ঠানের মধ্যে ব্যবসায়িক কার্যক্রম লেনদেনের বিল এবং ইনভয়েসের বিপরীতে টাকা বেশি পেতে সময় লাগে। এই সময়ের মধ্যে কোনো আর্থিক প্রতিষ্ঠান সেই বিল বা ইনভেন্টরি বিপরীতে প্রাপক প্রতিষ্ঠানকে স্বল্প মেয়াদে ঋণ দেয়। যে কথা, এই কথাগুলি আবার ঘুরে পেঁচে লিখছে। অর্থাৎ আমাদের কাছে যে বিভিন্ন রকম বিল রয়েছে, সেই বিলগুলো আমরা কি করি? আমরা বাণিজ্যিক ব্যাংকে বিলগুলো ভাঙাই বা বাট্টাকরণ করি। সেই বাট্টাকরণ করাটাই হচ্ছে আমাদের মূলত ফ্যাক্টরিং, অর্থাৎ ঋণ নিই আর কি। ওই বিলটা রেখে আমরা ঋণ নিই, এটার নামই হচ্ছে ফ্যাক্টরিং। আর ফরফেটিংটা হচ্ছে যে কোনো ব্যবসায়ী তার প্রতিষ্ঠানের প্রাপ্য বিল, বকেয়া বিল কমিশনের তৃতীয় কোনো পক্ষের নিকট নোট বিক্রি করলে মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী। আচ্ছা, ফরফেটিং কি হবে তাহলে? মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী। একটু প্লিজ। সরি। তাহলে ফরফেটিংটা হচ্ছে একই জিনিসই, একই কথায় ফ্যাক্টরিং হচ্ছে স্বল্প মেয়াদী আর ফরফেটিংটা হচ্ছে দীর্ঘমেয়াদী। ফরফেটিংটা হচ্ছে মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী। তাহলে ফরফেটিং এবং ফ্যাক্টরিং দুটো আলাদা কি হবে? এখানে ভাবে লেখা আছে, এখানে পার্থক্য আকারে দেওয়া আছে। এখানে আমাদের স্বল্প মেয়াদীর কথা বলা আছে, একই কথায় এখানে আমাদের মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী। ফ্যাক্টরিং অভ্যন্তরীণ বাণিজ্যে ব্যবহৃত হয় আর ফরফেটিং আন্তর্জাতিক বাণিজ্যে ব্যবহার হয়। তাহলে ফ্যাক্টরিং হচ্ছে কি? দেশীয় ব্যবসাতে আমাদের ব্যবহৃত হয় আর আন্তর্জাতিক বাণিজ্যে ফরফেটিং ব্যবহার হয়। ফ্যাক্টরিং সাধারণত স্বল্প মেয়াদী, এটা আবার লেখা হয়েছে পার্থক্য বাড়ানোর জন্য, এটা হচ্ছে আন্তর্জাতিক। ফ্যাক্টরিং হচ্ছে সাধারণত ছোট ব্যবসা বা কোম্পানি দ্বারা ব্যবহৃত হয়ে থাকে। সরকার বা রপ্তানি ভিত্তিক কোম্পানিগুলো দ্বারা ফরফেটিং ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, আমরা কিন্তু এই যে প্রশ্নগুলো, লাস্টের যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু আমরা দেখবো। এটা হচ্ছে আমাদের সালে আসছিল, এটা দেখবো। তাহলে এটা হচ্ছে এরকম, একজন বাংলাদেশি গার্মেন্টস রপ্তানিকারকের ব্যাংকার হিসেবে আপনি কিভাবে রপ্তানিকারককে এলসি প্রস্তুতি ও শিপমেন্ট থেকে শুরু করে রপ্তানি বিল আদায় পর্যন্ত সুবিধা প্রদান করে থাকে। মানে এটা, মানে এটা আপনার বর্ণনামূলক প্রশ্ন, এটা বর্ণনা করতে পারেন। একজন বাংলাদেশি গার্মেন্টস রপ্তানিকারককে একজন বাংলাদেশি গার্মেন্টস রপ্তানিকারকের ব্যাংকার হিসেবে, মানে রপ্তানিকারকের ব্যাংকার হিসেবে আপনি কিভাবে রপ্তানিকারকের এলসি প্রস্তুতি এবং শিপমেন্ট থেকে শুরু করে রপ্তানি বিল আদায় পর্যন্ত সুবিধা প্রদান করে। অর্থাৎ আপনি ব্যাংকার হিসেবে রপ্তানিকারককে কি সুবিধা দিবেন, সেই জিনিসটা এখানে বলা আছে আর কি কি সুবিধা আপনি দিতে পারেন। বায়ার্স ক্রেডিট বাংলাদেশ সহ বিষয়টি জনপ্রিয় উঠেছে। এই জনপ্রিয়তার কারণ বলি কি কি?
আচ্ছা, 14 নম্বর এখানে আমাদের বলা আছে একজন ব্যাংকার হিসেবে রপ্তানিকারকের কাছ থেকে আপনি কি কি ধরনের সুবিধা প্রদান করতে পারেন, কি কি ধরনের সুবিধা প্রদান করতে পারেন? এসি পরামর্শ সুবিধা যাচাই, তারপরে আছে প্রি-শিপমেন্ট অর্থায়ন, ডকুমেন্ট প্রস্তুত এবং পরীক্ষণ সহায়তা, বিল সংগ্রহ, ডিসকাউন্টিং, ফরওয়ার্ড কভার, শিপমেন্ট মনিটরিং, রেমিটেন্স গ্রহণ এবং এক্সচেঞ্জ কনভার্সন। এই পয়েন্টগুলো এখানে আছে, অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, এখান থেকে আমরা 5টা পয়েন্ট আমরা দেবো। অর্থাৎ আপনি কি কি সুবিধা বাইরের যে রপ্তানিকারক রপ্তানিকারক বলতে আমাদের দেশের যে লোক আছে, তারা বাইরের দেশে যে পণ্য পাঠিয়ে দেয়, এদের আমরা কি কি সুবিধা দিতে পারি, সেই সুবিধাগুলো এখানে আলোচনা করা আছে। আচ্ছা, এটা বর্ণনামূলক প্রশ্ন, এগুলো এত কিছু আমাদের নাই। তারপরে আছে বায়ার্স ক্রেডিট মানুষের কেন জনপ্রিয় হয়ে উঠেছে। বায়ার্স ক্রেডিটটা কি, সেই জিনিসটা আগে আমাদের দেখতে হবে। বায়ার্স ক্রেডিট কি? বায়ার্স ক্রেডিট হলো একটি আন্তর্জাতিক অর্থায়ন পদ্ধতি, যার মাধ্যমে আমদানিকারক বিদেশি আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক থেকে স্বল্পমেয়াদী ঋণ গ্রহণ করে পণ্য বা সেবা আমদানি অর্থ পরিশোধ করে। তাহলে এখানে আমাদের বায়ার্স ক্রেডিটটা কি? ক্রেডিট বলতে তো আমরা ঋণ বুঝাই, তাই না? ক্রেডিট অফিসার, ঋণ অফিসার। তাহলে এখানে আমরা বায়ার্স ক্রেডিট বলতে কি বোঝায়? বায়ার্স হচ্ছে কি? ক্রেতা। বায়ার্স মানে কি বোঝায়? ক্রেতা। তাহলে ক্রেতার ঋণ হলো কি? একটি আন্তর্জাতিক অর্থায়ন পদ্ধতি, যার মধ্যে আমদানিকারক তো কোনো কিছু ক্রয় করে নেই, তাহলে আমদানিকারকের বিদেশি আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক হতে স্বল্পমেয়াদী ঋণ গ্রহণ করে পণ্য ও সেবা আমদানির অর্থ পরিশোধ করে। তাহলে বিদেশি কোনো ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে পণ্য ও সেবার মূল্য পরিশোধ করে। তাহলে এই বায়ার্স ক্রেডিট বাংলাদেশ সহ বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠেছে। এই জনপ্রিয়তার কারণগুলি কি কি এবং বায়ার্স ক্রেডিটে ব্যবহৃত সীমাবদ্ধতাগুলো আলোচনা করব। অনেক কিছু এখানে বলা আছে। তো এখানে আমাদের বলা আছে বায়ার্স ক্রেডিটের জনপ্রিয় হওয়ার কারণগুলো নিম্নরূপ: স্বল্প সুদের হার, বৈদেশিক মুদ্রার অর্থায়ন, নগদ প্রবাহ ব্যবস্থাপনা, আন্তর্জাতিক সরবরাহকারীদের সঙ্গে সুসম্পর্ক, ইএসসি খোলা প্রকৃতিতে সহজ শিল্প। আচ্ছা, এটা অনেক কিছু আমাদের দেওয়া আছে যে আমরা কি কি সুবিধা দেই কাস্টমারদের বায়ার্স ক্রেডিটের মাধ্যমে। এটা কেন জনপ্রিয় হয়ে উঠেছে, এই জনপ্রিয় হওয়ার কারণগুলো এখানে লিখতে হবে। আর বায়ার্স ক্রেডিটের কিছু সীমাবদ্ধতা রয়েছে, সীমাবদ্ধতা বলতে কিছু ত্রুটি রয়েছে। এটা আমাদের সবসময় জেনে যে আমাদের উপকারী হবে এরকম কিছু না, আমাদের এক্ষেত্রে ঝুঁকি থাকতে পারে। বৈদেশিক মুদ্রা ঝুঁকি, কঠোর বিধিবিধান, ঋণের সময়সীমা সীমিত। ঋণের সীমা যে একটা নির্দিষ্ট 5 বছর 3 বছর এরকম থাকে, সেটা হয়তো অনেক কমিয়ে আনবে, সেটা হচ্ছে ঋণের সীমা সীমিত। নির্ভরতা বৈদেশিক উৎসের উপর, সুদের হার পরিবর্তন ঝুঁকি। আচ্ছা, তো এখানে পয়েন্টগুলো, এটা বর্ণনামূলক প্রশ্ন, এটা আলোচনা তাহলে বায়ার্স ক্রেডিট বলতে কি বোঝায়, এটা কিন্তু আমাদের পরীক্ষা আসে বেশিরভাগ ক্ষেত্রে, বায়ার্স ক্রেডিট। তারপরে আছে স্ট্যান্ড বাই এলসি কি, বাংলাদেশের স্ট্যান্ড বাই এলসি কিভাবে হয় বর্ণনা করুন। আচ্ছা, এটা হচ্ছে স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিট বা এলসি। তাহলে হলো একটি ব্যাংক গ্যারান্টি ভিত্তিক ঋণপত্র, যা মূলত পেমেন্ট ব্যর্থতা বা পেমেন্টের যখন আমাদের অনিয়মিত পেমেন্ট হয় সেই ক্ষেত্রে নিরাপত্তা বা নিশ্চয়তা প্রদান করে থাকে। তাহলে যখন আমাদের পেমেন্টের সমস্যা হবে, যখন আমরা ঋণে আমাদের কি বলে যেটাকে, আমরা ঋণের কিস্তি দিব বা আমরা যেটা ঋণের টাকা পরিশোধ করবো, সেই ক্ষেত্রে কোনো কাস্টমার যদি ব্যর্থ হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমাদের স্ট্যান্ড বাই এলসি কাজ করে। এটি সরাসরি পণ্য বা সেবা লেনদেনের জন্য ব্যবহার না হয়ে এটি ব্যাংকের গ্যারান্টি হিসেবে কাজ করে, যা তখনই কার্যকর হবে যখন আমদানিকারক চুক্তির পক্ষ নির্ধারিত শর্ত অনুযায়ী অর্থ প্রদান করতে ব্যর্থ হয়। আচ্ছা, তাহলে আমরা মূলত বুঝলাম স্ট্যান্ড বাই এলসি, ওইভাবে লেখার চেষ্টা করব যে আমরা স্ট্যান্ড বাই এলসি হলো কি,
মূলত এটি আইনি নিরাপত্তা বা নিশ্চয়তা, যেখানে সরাসরি পণ্য বা সেবা লেনদেনের জন্য ব্যবহার না হয়ে এটি ব্যাংক গ্যারান্টি হিসেবে কাজ করে। আমরা পণ্য আনয়নের জন্য স্ট্যান্ড বাই এলসি পণ্য ক্রয় বিক্রয় করার জন্য আমাদের এটা ব্যবহার হয় না। এই ক্ষেত্রে আমাদের মূল্য পরিশোধের ভ্যালু পরিশোধের যদি ব্যর্থতা থাকে তাহলে এটার উপর এটা তখন প্রয়োগ করা হয় স্ট্যান্ড বাই এলসি। আচ্ছা, এখন স্ট্যান্ড বাই এলসি কিভাবে বর্ণনা, অর্থ প্রদান গ্যারান্টি আমদানি গ্যারান্টি, এটা দেখে নেবেন। এটা আচ্ছা, 16, 17, 18। এটা নাই তেমন কিছু এটা নাই। আচ্ছা, তাহলে আমাদের এই অধ্যায়ে মোটামুটি নাই কিছু। অধ্যায়ে আমরা যেমন ধীরে ধীরে ওপেন অ্যাকাউন্ট ব্যবসা দিয়ে দিচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্য এলসি ব্যবস্থার পরিবর্তে ধীরে ধীরে ওপেন অ্যাকাউন্টের দিকে হচ্ছে। ওপেন অ্যাকাউন্ট মানে কি, ওই যে ওপেন অ্যাকাউন্ট আমরা করলাম না, ওপেন অ্যাকাউন্ট সিস্টেম, ওই যে এলসি এর যে পদ্ধতি, মানে আন্তর্জাতিক ট্রেড পেমেন্ট পরিশোধ করার পদ্ধতি যে কয়টি পড়লাম সেখানে ওপেন অ্যাকাউন্ট ছিল। তাহলে আন্তর্জাতিক বাণিজ্য ওপেন অ্যাকাউন্টের দিকে ঢুকছে। বাংলাদেশে এ বিষয়ে কি ধরনের প্রস্তুতি নেওয়া দরকার? দেখুন, এই ওপেন অ্যাকাউন্ট তাহলে আমাদের করতে হবে। ওপেন অ্যাকাউন্ট যে এর আগে আমরা দেখছি না, ওপেন অ্যাকাউন্ট, এই যে ডকুমেন্টের, না এটা না, এই যে ওপেন অ্যাকাউন্ট, এটা করলাম না আমরা ওপেন অ্যাকাউন্ট। এই ওপেন অ্যাকাউন্টটা হচ্ছে মূলত কি, ওপেন অ্যাকাউন্ট হলো অগ্রিম নগদের বিপরীত, মানে আমরা অগ্রিম যে টাকা দিতাম এর বিপরীত। আর এটা কিছু কাস্টমার পণ্য গ্রহণ করার পর অ্যাকাউন্টে টাকা লাগিয়ে দেবে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ওপেন অ্যাকাউন্ট। এই ওপেন অ্যাকাউন্ট হচ্ছে বিশ্বব্যাপী জনপ্রিয় হচ্ছে, সে কথা এখানে বলা আছে। হ্যাঁ, এটা তো বিশ্বব্যাপী জনপ্রিয় হবেই, কারণ বায়ার্স এখানে সর্বাধিক সুবিধা পায় আমাদের ভোক্তাদেরকে। যেমন আপনার কোনো ব্যাংকে বা কোনো দোকানে যেখানে হোক, কাস্টমারকে কিন্তু সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া হয়, তাই না? ঠিক এইরকম আমাদের যে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ধীরে ধীরে ওপেন অ্যাকাউন্ট ব্যবস্থার দিকে ঝুঁকছে। তাহলে এটা অবশ্যই সঠিক আছে কথাটা। এ বিষয়ে বাংলাদেশে কি ধরনের প্রস্তুতি নেওয়া দরকার এবং আপনার মতামত। তাহলে আমাদের কি ধরনের প্রস্তুতি নেওয়া দরকার এটা আমরা এখানে দেখি। ও, এটা একসঙ্গে সব পয়েন্ট লেখা আছে, যেটা কি কি ধরনের প্রস্তুতি নেওয়া দরকার আপনার মতামত দিন। ব্যাংকিং ও আর্থিক খাতের শক্তিশালীকরণ, আমাদের ব্যাংকিং ও আর্থিক খাত শক্তিশালীকরণ করতে হবে। আর্থিক এবং নীতিগত কাঠামো আধুনিকীকরণ করতে হবে। রপ্তানি গুণগত মান, বিশ্বাসযোগ্যতা, ফিনটেক, ডিজিটাল। আচ্ছা, এই জিনিসগুলো কিছু না, সব একই। আচ্ছা, এই অধ্যায়ে আর তেমন কিছু নাই আমাদের। এই সালের কোশ্চেনগুলো থেকে আমরা একটু টুকটাক দেখব। আর উপরে যে বিষয়গুলো আলোচনা করলাম, ডকুমেন্টের অধীনে ব্যাংকের ভূমিকা, তার মধ্যে হচ্ছে ব্যাংক গ্যারান্টি কি, এই জিনিসগুলো আমরা দেখব। আচ্ছা, তাহলে আমরা, আর হচ্ছে আপনাদের সেকেন্ড পার্টের যে পরের ইয়েটা আছে, পরে আছে হচ্ছে আপনাদের পরের ক্লাসটা কি আছে ভাই? পরের ক্লাসটি আজকে মনে হয় দেখানো সম্ভব হবে না।
আচ্ছা, আমি কালকে দেখাবো ইনশাল্লাহ। আজকে পরের ক্লাসটি দেখানো সম্ভব হবে না। আজকে এখানে রাখছি। আর আলিমুন ভাই, সালাম আলাইকুম। হ্যাঁ, আব্দুল সালাম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওই যে আপনারটা হয়ে গেছে, আমি আপনারটা ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আপনার আগামীকাল ইনশাল্লাহ ধরাবো। হ্যাঁ, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? জি জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। জি, জি, থ্যাংক ইউ। জি, তাহলে আজকে এখানে শেষ আর করছি। জি জি, বলুন প্লিজ। আ- আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ফাইন্যান্সিয়াল ক্রাইম এন্ড কমপ্লায়েন্স এটা কতদূর আগালে? হ্যাঁ, ওটার কথাই বলছি, শেষের দিকে হয়ে গেছে আর কি। কালকে আচ্ছা, আচ্ছা, শেষ হবে, আমি কালকে আবার রিচেক করে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, আচ্ছা। থ্যাংক ইউ। জি, জি আসসালামু আলাইকুম। জি, সালাম আলাইকুম।